আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Recording in progress. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হ্যাঁ বলো। কালকে রাত্রে আমি একটা মেইল করছিলাম স্যার, ওই অ্যাকাউন্টিং এর। স্যার পাইছেন? তোমার এমডি জামিল। তোমার সেন্টের মধ্যে আছে না? তোমার ওখানে সেন্ট হয়েছে না? জি স্যার। জি স্যার। তুমি দেখবা যে তোমার ওখানে সেন্ট হয়েছে কিনা, বুঝছো? আর এমজিএম এর এম তো জি স্যার, তোমার, আমি শুনছি, নেট প্রবলেম স্যার। তুমি দেখবা যে তোমার সেন্ট হয়েছে কিনা। এটাই লক্ষ্য করবা, তোমার সেন্ট হয়েছে কিনা। তোমাদের এই অ্যাসাইনমেন্ট সেকেন্ড পাঠানোর সময় কবে ছিল মনে আছে? সেকেন্ডটা পাঠানোর তারিখ স্যার সোমবার পর্যন্ত ছিল লাস্ট স্যার। আজকে সোমবার রাত 12টার মধ্যে নাকি? আজকে সোমবার রাত 12টার মধ্যে না? জি স্যার। সোমবার রাত 12টার মধ্যে টাইম ছিল।
এ পর্যন্ত মাত্র 18 জন উপস্থিত। আমাদের একটা ফিডব্যাক নেওয়ার কথা ছিল আজকে, কিন্তু কলেজ থেকে একটা রুটিন দেওয়া হয়েছে না পরীক্ষার ব্যাপারে? জি স্যার, পেয়েছি স্যার। জি স্যার দিয়েছে স্যার। তো ওই রুটিন অনুযায়ী যেহেতু পরীক্ষা হবে, এই জন্য আজকে ব্যাংক সমন্বয় বিবরণীর উপর ওই ফিডব্যাকটা হবে না। আজকে একটা ফিডব্যাক নেওয়ার কথা ছিল না? মনে আসছে তোমাদের? জি স্যার। ওটা যেহেতু কলেজে থেকে আলাদা রুটিন হয়েছে। আর বলো, কেউ কিছু বলতেছিল? বলো। টেস্ট আহ কেউ কিছু বলতেছিল? ওদের মধ্যে কেউ কিছু বলতেছিল? বলো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওদের মধ্যে কেউ কিছু বলতেছিল একটু আগে? স্যার আবারও কেটে কেটে আসতেছে স্যার। কেউ কিছু বলতেছিল একটু আগে? বলতেছি যে একটু আগে কিছু বলতেছিল। স্যার বলেছিলাম স্যার, আপনার কথা একটু কেটে কেটে আসতেছিল। আচ্ছা, এখন এখন কিভাবে আসতেছে? শুনতে পাচ্ছি স্যার, এখনো একটু একটু কেটে কেটে আসতেছে স্যার, এখন স্পষ্ট না পুরো। এখন এটা যে কোনো কারো প্রবলেম হতে পারে, তোমারও প্রবলেম হতে পারে বা আমারও প্রবলেম হতে পারে। তোমাদের ইমেল অ্যাড্রেসটা বলা ছিল, দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেসটা? ওখানে এই ইমেলে তোমাদের ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে। স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন? এখন দেখতে পাচ্ছ? স্যার কিছু দেখা যায় না, কথাও শোনা যাইতেছে না পরিষ্কার করে। কিছু দেখা যায় না স্যার। এখন না কিচ্ছু দেখা স্যার, যায় না স্যার, দেখা যাচ্ছে না। আপনারাকেও দেখা যাইতেছে না। স্যার ফুল ব্ল্যাক দেখতেছি। ব্ল্যাক? স্যার আপনি আবার এখন এখন দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি এখন আপনাকে। স্যার আবার চলে গেছে। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? এখন স্যার দেখতে পাচ্ছি এখন। স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেস লেখা আছে, বলা ছিল যে এই ইমেলে ইমেল করতে তোমাদের। আর শুধু এই অ্যাসাইনমেন্টের জন্য না, পরবর্তীতে তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে, এটা আমি শুরুতেই বলে দিছি যে পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলো এই ইমেলে ইমেল করা লাগবে। মনে থাকবে? স্যার থাকবে স্যার। পরবর্তীতে তোমাদের আরো সামনে আসতেছে, সেগুলো থাকবে। আর তোমাদের যে কুইজ ফিডব্যাক লার্নিং নেওয়া হবে, এই কুইজের ব্যাপারটা মনে আছে? তোমরা একবার পরীক্ষা দিছিলা, কুইজের সিস্টেমটা কি, এটা কি মনে আছে? কেউ বলতে পারবা? কুইজে
কোশ্চেন্স গুলো কি সিস্টেমে হয় বলতে পারবা কেউ? স্যার ওখানে স্যার গুগল স্যার গ্রুপে ফর্মের একটা লিংক লিংক দেওয়া দেওয়া হয়। হবে, সেই এরপর স্যার এখানে স্যার ওই যে জিমেল আইডি, এরপরে কলেজ নাম্বার, নাম এগুলোতে এন্টার করতে হবে। এরপরে স্যার বিভিন্ন অপশন থাকবে, সত্য মিথ্যা অথবা সঠিক উত্তর অপশন থাকবে, অথবা কোনো জায়গায় 4টা অপশনও থাকতে পারে, যে 2টা হতে পারে অথবা 3টা হতে পারে, এরকম স্যার। হ্যাঁ, যেভাবে বললাম এই ধরনের, এটা ডাইরেক্ট এমসিকিউ না, সেখানে সত্য মিথ্যা থাকবে। সত্য মিথ্যা থাকলে যেটা সত্য সেটা কারেক্ট, যদি সত্য হয় সত্যতে ক্লিক করবা, মিথ্যা হলে মিথ্যাতে ক্লিক করবা। যদি তোমাকে প্রশ্নে বলা হয় যে কোনটি কোনটি সঠিক উত্তর, কোনটি কোনটি সঠিক সঠিক উত্তর বললে তোমার একাধিক অপশনে কারেক্ট উত্তর হতে পারে। কোনটি কোনটি কথাটার অর্থ কি? তার মানে একাধিক অপশন কারেক্ট হতে পারে না। তখন মনে রাখবা যে একাধিক জায়গায় একই প্রশ্নে একাধিক জায়গায় ক্লিক করা লাগতে পারে। তোমাকে বলা হলো যে শূন্য স্থানে কি কি হবে, কি কি মানে কি? কি কি মানে একাধিক সঠিক উত্তর না, একাধিক জি স্যার। জায়গায় ক্লিক করা লাগবে। আর যখন বলা হবে শূন্য স্থানে কি হবে, তখন যে কোনো একটা অপশন যেটা তোমার কারেক্ট মনে হয় সেখানে ক্লিক করা লাগবে। যেটা কারেক্ট মনে হয় সেখানে ক্লিক করবা। ক্লিয়ার? তারপরে ছিল এবার ম্যাচিং। ম্যাচিং এর সাথে তোমার যে ওয়ার্ডের সাথে যে ওয়ার্ড ম্যাচ করে এভাবে লিখতে হবে। যেমন তোমার কলকবজা, কলকবজা কি হিসাবের মধ্যে পড়ে? কলকবজা কি হিসাবের মধ্যে পড়ে বয়েজ? সরঞ্জাম। কলকবজা সম্পদ হিসাবের মধ্যে পড়ে। তখন কলকবজার পাশে যদি তোমার সম্পদ, ব্যয়, মালিকানা সত্ত্ব থাকে, তখন কোনটা ক্লিক করবা? সম্পদ, ব্যয় আর মালিকানা সত্ত্ব থাকলে কলকবজা কি হিসাবের মধ্যে পড়ে? মালিকানা সত্ত্ব হিসাব। স্যার সম্পদ স্যার। সম্পদ। স্যার সম্পদ। তখন সম্পদে ক্লিক করবা। এইভাবে ম্যাচ করা লাগবে। 55,168 তোমার বলা থাকলো যে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, পাশে লেখা থাকলো ব্যাংক সমন্বয় বিবরণী, নগদ সম্পদ, তখন কোনটায় ক্লিক করবা? পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কথাটা কিসের সাথে প্রযোজ্য হয়? পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যদি বলে, এই কথা কিসের সাথে প্রযোজ্য হবে? ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে প্রযোজ্য হবে। তখন ব্যাংক সমন্বয় বিবরণীতে ক্লিক করবা। ক্লিয়ার? তাহলে কুইজ কেমন হবে এই ব্যাপারে ক্লিয়ার? এ বিষয়ে কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। এরপরে দেখো, আমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়া হলো এর উপরে, অ্যাসাইনমেন্ট অংশীদারি ব্যবসায়ের হিসাবের উপরে সেকেন্ড পার্টের উপরে যেহেতু দেওয়া হলো, সেকেন্ড পার্টের এই চ্যাপ্টারটায় আমরা আরো কিছু আলোচনা করি, তাহলে আমাদের আগে থেকে শেষ হয়ে থাকবে। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? স্যার দেখতে পাচ্ছি। এখানে 3জন অংশীদার বলছে, রহিমা, টিউলিপ, সান একটি অংশীদার ব্যবসায় 3জন অংশীদার। তারা 2016 সালের 1 জানুয়ারি তারিখে 80,000 টাকা, 60,000 এবং 40,000 টাকা যথাক্রমে মূলধন নিয়ে ব্যবসা শুরু করবে। তার মানে তারা, এখানে দেখো এক একজনের মূলধন এক এক পরিমাণ।
স্বাভাবিকভাবে যার যা ক্ষমতা সে অনুযায়ী মূলধন দিচ্ছে। মূলধন এবং উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধরতে হবে। মূলধন আর উত্তোলনের উপরে বার্ষিক 10% হারে সুদ ধরতে হবে। তাহলে এই যে মূলধন দিল, যদি আর কেউ কোনো মূলধন না দেয় তাহলে 80,000-এর উপরে 10% মানে 8,000 টাকা সুদ হবে। এটা ব্যয়, যেহেতু ব্যয় হবে এই জন্য লাভ লোকসান আবর্তন হিসাবে ডেবিটে মূলধনের সুদ লেখা হবে। আবার 60,000 টাকার 10% হারে 6,000 টাকা মূলধনের সুদ লেখা হবে। তাহলে 40,000 টাকার উপরে 10% হারে যে টাকা দিবে তার উপরে সুদ আবন্টন হিসাবে ধরা হবে। যদি কেউ আরো অতিরিক্ত টাকা নিয়ে আসে তাহলে অতিরিক্ত টাকা সহই তার সুদ বিবেচনা করা হবে। যদি আরো কেউ মনে করো বলল যে 1 জুলাই তারিখে আরো টাকা নিয়ে আসলো, তাহলে যে 1 জুলাই তারিখে আরো টাকা নিয়ে আসলো তার টাকার উপরে সুদ হবে কত দিনের সুদ ধরবা? যদি আবার টাকা কেউ নিয়ে আসে 1 জুলাই নিয়ে আসলে তার উপরে আবার সুদ হয়ে যাবে 6 মাসে। তারপর এখানে বলা আছে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য সান মাস প্রতি 1,600 টাকা করে বেতন পাবে। এই বেতনের টাকা সে নগদ উত্তোলন করে। মানে সান 1,600 টাকা করে যে বেতন পাবে এ টাকা প্রতিষ্ঠানের ব্যয়, ঠিক আছে, কিন্তু সে উত্তোলন করার পর কারণে মূলধন হিসাবে যাবে না, কারণ বেতন আর পাবে না। কিন্তু ঠিকই যদি ডেবিট করা না হয়ে থাকে, কোনো বেতন যদি বলে যে ডেবিট করা হয়েছে মানে একবার বাদ দেওয়া আছে, মনে করো বলা আছে যদি একবার বেতন বাদ দেওয়া হয় তাহলে কি বেতন 2বার বাদ দেওয়া যাবে? কোনো খরচ কি 2বার বাদ দেওয়া যুক্তিসঙ্গত হবে? না স্যার, একবারই বাদ দিতে হয়। এই জন্য কোনো বেতন ডেবিট করা হয়ে থাকলে তা আবন্টন হিসাবে আসে না, এটা খেয়াল রাখবা। যদি বলে কোনো বেতন ডেবিট করা হয়েছে তাহলে সেটা আবন্টন হিসাবে আসবে না। যে কোনো বেতন ডেবিট করা হয়ে থাকলে আবন্টন হিসাবে আসবে না। এবং যদি কেউ বেতন নগদ উত্তোলন করে এরকম উল্লেখ থাকে তাহলে নগদ উত্তোলন করে নিলে যেহেতু আর পাবে না এই জন্য মূলধন হিসাবে আবার আসবে না। এছাড়া রহিমা নামে একজন অংশীদার, তিনি 12,000 টাকা বছরে বেতন পাবে যা সে উত্তোলন করেনি। সে যেহেতু উত্তোলন করেনি এই জন্য উত্তোলন যেহেতু করেনি এই কারণে তার বেতন মূলধন হিসাবে যাবে। বন্টনযোগ্য মুনাফা অংশীদারদের মধ্যে 5:3:2 অনুপাতে বন্টিত হবে। বন্টনযোগ্য মুনাফা মানে লাভ ক্ষতি হিসাবের ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে, লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যে টাকা হয় ওই টাকাকে বলে বন্টনযোগ্য মুনাফা। ওই বন্টনযোগ্য মুনাফা 5:3:2 অনুপাতে বন্টিত হবে। 5:3:2 অনুপাতে বন্টন করা মানে কি কেউ বলতে পারবা? ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যে বন্টনযোগ্য মুনাফা হলো সেটা 5:3:2 অনুপাতে বন্টন করা মানে কি? তখন 10 দিয়ে ভাগ হবে। 5, 3 আর 2 এর যোগফল কত?
10 দিয়ে ভাগ হবে, বন্টনযোগ্য মুনাফাকে 10 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করলে প্রথম জনের লাভের অংশ আসবে। আবার 10 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে দ্বিতীয় জনের লাভের অংশ আসবে। আবার 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে তৃতীয় জনের লাভের অংশ আসবে। কিছু খাইতে ইচ্ছা করতেছে না নিয়ে নাও। এখন না এতটুকু থেকে ভাই মিউট করে তারপর বলো। এতটুকু থেকে কোনো কোশ্চেন আছে কারো? তারপরে যে ব্যাপার, 16 সালের 1 মে তারিখে রহিমা 24,000 টাকা অতিরিক্ত মূলধন হিসাবে আনয়ন করে। অতিরিক্ত মূলধন 1 মেতে আনয়ন করার কারণে এই অতিরিক্ত মূলধনের উপরও 10% সুদ ধরতে হবে। 1 মেতে আনয়ন করার কারণে সুদ হবে কত মাসে? এটা কেউ বলতে পারবা? 1 মেতে আনয়ন করার কারণে সুদ কত মাসের হবে? পয়লা মেতে যেহেতু টাকা আনয়ন করা হয়েছে, মে থেকে ডিসেম্বর পর্যন্ত গুনো, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, 10 মাস স্যার। 10 মাস না 8 মাস, 8 মাস হবে। 10 মাস না 8 মাস। 8 মাসের সুদ ধরবা। এই 24,000 টাকা 10% হারে 2400 হবে 1 বছরের সুদ। 2400 থেকে আবার 8 মাসের সুদ নির্ণয় করবা। 2400 ভাগ 12 গুণ 8 করলে 8 মাসের সুদ হবে 1600 টাকা হবে রহিমার। এবং রহিমার শুরুতে 10% হারে 80,000 টাকার উপর সুদ পাবে 8,000, আর পরে যে 24,000 নিয়ে আসলো এর উপরে সুদ পাবে 1600। এরপর রহিমার মোট মূলধনের সুদের পরিমাণ হয়ে যাবে 9,600 টাকা। 80,000-এর 10% নির্ণয় করলে হবে 8,000, আর 24,000-এর 10% হারে 8 মাসের নির্ণয় করবা, তাতে হবে 1600। এরপর রহিমার 80,000 টাকার 8,000, আর পরে 24,000 টাকার উপরে হচ্ছে 1600। রহিমার মোট টাকার পরিমাণ, মোট মূলধনের সুদ হবে 1600 টাকা। সম্ভাব্য লাভের প্রত্যাশায় রহিমা প্রতি মাসের প্রথম তারিখে, টিউলিপ প্রতি মাসের মাঝে, আর সান প্রতি মাসের শেষ তারিখে নগদ উত্তোলন করে। উত্তোলনের সুদ ধরতে বলা আছে 10% হারে। প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করলে আলাদা সূত্র আছে। এ গুণ 6.5 গুণ আর মানে 10/100, এই সূত্র দিয়ে রহিমার উত্তোলনের সুদ নির্ণয় করবা। উত্তোলনের সুদ নির্ণয় করে লাভ লোকসান আবন্টনের ক্রেডিটে লিখতে হবে। টিউলিপ প্রতি মাসের মাঝে 800 টাকা উত্তোলন করে। মাঝে যখন বলে তখন আবার আলাদা সূত্র আছে। এ গুণ 6 গুণ আর /100, এই সূত্র দিয়ে টিউলিপের উত্তোলনের সুদ নির্ণয় করা লাগবে। সান উত্তোলন করছে প্রতি মাসের শেষ তারিখে। শেষ তারিখে হলে আবার আলাদা সূত্র আছে, বইতে দেখবা। এ গুণ 5.5 গুণ আর /100, এই সূত্র দিয়ে তার সানের উত্তোলনের সুদ যা হবে এই উত্তোলনের সুদ লিখবা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে, কারণ পার্টনাররা উত্তোলন করলে তাদের কাছ থেকে যে সুদ আদায় করা হবে এই সুদ হবে প্রতিষ্ঠানের জন্য আয়। মূলধনের সুদ যেমন ডেবিটে যাবে তেমন উত্তোলনের সুদ আসবে ক্রেডিটে। এরপরে রহিমার বেতন ডেবিট করার পর বলা আছে যে নেট লাভ হয়েছে 70,000। রহিমার বেতন ডেবিট করার পর বলতে বোঝাচ্ছে রহিমার বেতন বাদ দেওয়ার পর
নেট লাভ হয়েছে 70,000, তাহলে রবিবার বেতন আর লাভ লোকসান আবন্টন হিসাবে লেখা যাবে না, কারণ একবার বাদ দিয়েছো। কোনো খরচকে দুইবার বাদ দেওয়া যাবে? কোনো খরচ দুইবার বাদ দেওয়া কি যুক্তিসঙ্গত হবে বয়েজ? কোনো খরচ দুইবার বাদ দেওয়া যুক্তিসঙ্গত হবে না। এরপরে উত্তরে গিয়ে যখন উত্তরটা দেখতে পাচ্ছ, কয়ের উত্তর কিভাবে লেখা হচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। এভাবে কয়ের উত্তরে রহিমার উত্তরের সুদ, যখন তুমি উপরে 13 লিখবা তখন নিচে হবে 200, আর উপরে যখন তুমি অর্ধেক করে 6.5 লিখবা তখন নিচে হবে 100। এটা হচ্ছে রহিমার উত্তরের সুদ নির্ণয়ের। যদি মাসের শুরুতে উত্তোলন বলে তখন এই সূত্র দিয়ে উত্তরের সুদ নির্ণয় করা হবে। যখন মাসের শুরুতে বলবে, শুরুতে বলার কারণে উপরে হবে 13, নিচে হবে 200, অথবা উপরে লিখতে পারবা 6.5 আর নিচে 100, যে কোনোটাই কারেক্ট, কারণ তুমি লবকেও 2 দিয়ে ভাগ করলা, হরকেও 2 দিয়ে ভাগ করলা, তাহলে এটা গাণিতিক ভাবে কারেক্ট হবে। মাঝামাঝি টিউলিপের উত্তোলন মাঝামাঝি করার কারণে এখানে হচ্ছে 12 পরিবর্তে ইচ্ছা করলে 6ও লিখতে পারবা। উপরে যদি 6 লিখো তাহলে নিচে হবে 100। সানের উত্তোলনের সুদ মানে তোমাদের অ্যাসাইনমেন্টে যেভাবে বলা ছিল যে প্রতি মাসের শেষ তারিখে তারা উত্তোলন করে, অ্যাসাইনমেন্টের অনুযায়ী উত্তোলনের সুদ হবে এই সূত্র দিয়ে। প্রতি মাসের শেষে বললে গুণ 11/200, অথবা উপরে লিখতে পারো 5.5 ডিভাইড বাই 100। এই সূত্র দিয়ে উত্তোলনের সুদ নির্ণয় করবা। এই উত্তোলনের সুদগুলো যেহেতু এই পার্টনারদের কাছ থেকে আদায় করা হবে, তাহলে এটা প্রতিষ্ঠানে আয় হবে। আয় হওয়ার কারণে লাভ লোকসান আবন্টনের ক্রেডিটে যাবে। যেহেতু আয় বলছে, এই জন্য লাভ লোকসান আবন্টনের ক্রেডিটে যাবে। তারপরে লাভ লোকসান আবন্টন হিসাব দেখতে পাচ্ছ বয়েজ? লাভ লোকসান আবন্টন হিসাব দেখতে পাচ্ছ? জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখতে পাচ্ছি। এখানে যে লাভ হয়েছে, যেটা আয়, তোমার আয়গুলো ক্রেডিটে যাবে। যেটা আয় সে আয় যাবে ক্রেডিটে। নেট লাভ যেহেতু প্রতিষ্ঠানে আয়, নেট লাভ কোথায় যাবে? ক্রেডিট দিকে। স্যার, স্ক্রিন তো চলে গেছে স্যার। আসবে, আবারও আসবে। তারপর উত্তোলনের সুদ যেটা আদায় করা হবে, এটা যাবে কোন দিকে? উত্তোলনের সুদ যেটা আদায় করা হবে, এটা আসবে ক্রেডিট দিকে স্যার। ক্রেডিট দিকে। দেখতে পাচ্ছ এবার লাভ লোকসান আবন্টন হিসাব দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার, দেখা যাচ্ছে।
এখানে নেট লাভ যেহেতু প্রতিষ্ঠানে আয়, এর জন্য ক্রেডিটে যাচ্ছে 70,000। উত্তোলনের সুদগুলো পার্টনারদের কাছ থেকে আদায় করা হবে, আয়ের কারণে ক্রেডিটে যাচ্ছে। যে উত্তোলনের সুদ নির্ণয় করা হলো 390, 480, 550-এর যোগফল 1420 বাইরে কলামে। অংশীদারগণের মূলধন হিসাব লেখার কারণ হচ্ছে যে পরবর্তীতে এই উত্তোলনের সুদ আবার অংশীদারগণের মূলধন হিসাবে যাবে। ডেবিটে মূলধনের সুদ যেহেতু পার্টনারদেরকে দেয়া হবে, লাভ লোকসান আবন্টন করার সময় তোমার খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের একটা হিসাব লেখার জায়গা। পার্টনারদেরকে যেহেতু এই মূলধনের সুদ দেয়া হচ্ছে, এই জন্য এটা ব্যয়। এখানে তাহলে মূলধনের সুদ লিখলাম, তিনজনের আসলো। এখানে বেতন এসছে একজনের, বেতনকে প্রতি মাসে বেতন উল্লেখ ছিল, এটা 12 দিয়ে গুণ করে 19,200 একজনের বেতন এখানে আসার কারণ হচ্ছে প্রশ্নে বলা ছিল যে রহিমার বেতন ডেবিট করার পর প্রতিষ্ঠানের লাভ হয়েছে এই টাকা, এটা বলা ছিল। এই কারণে রহিমার বেতন এখানে আবন্টনের ডেবিটে লেখা যাবে না। এখানে শুধু একজনের বেতনটাই আসলো 19,200, কারণ এর বেতন ডেবিট করা হয়নি। লেখার পর এখানে ক্রেডিট দিকের যোগফল হলো 71,420। এই যোগফল লেখা হলো ডেবিটে। এই যোগফল থেকে উপরের 15,000, 19,200 মাইনাস করে আসলো 37,220 টাকা। এটা মুনাফা বন্টনের যে অনুপাত আছে, এই অনুপাত অনুযায়ী ভাগ করে দেয়া হবে। মুনাফা বন্টনের অনুপাত অনুযায়ী এটা ভাগ করে দেয়া হবে। মুনাফা বন্টনের অনুপাত ওখানে ছিল কত? 5:3:2 অনুপাত আছে যেহেতু, এই 5:3:2 অনুপাতে 5:3:2 মানে 10 দিয়ে ভাগ আর 5 দিয়ে গুণ করলে প্রথম জনের লাভের অংশ আসবে। এই 37,220 টাকাকে 10 দিয়ে ভাগ আর 5 দিয়ে গুণ করলে আসলো রহিমার লাভের অংশ। টিউলিপের 37,220 গুণ 3/10 করলে 11,163 টাকা আসবে। যখন কোনো দশমিকে চলে আসবে তখন তুমি ইচ্ছা করলে কাছাকাছি সংখ্যায় লিখতে পারবা। 1 টাকা কোথাও বাড়িয়ে দিতে পারো, কমিয়ে দিতে পারো, দিয়ে লিখতে পারবা। আবন্টন করার পরে কাজ হচ্ছে গয়ের উত্তর দেখতে পাচ্ছ বয়েজ? স্যার দেখতে পাচ্ছি। গয়ের উত্তরে এখানে প্রশ্ন চেয়েছিল সানের মূলধন হিসাব করো। সান যে টাকাটা প্রথমে দিয়েছে এটা ক্রেডিটে, তারপর যা যা পাচ্ছে মূলধনের সুদ, লাভের অংশ, বেতন, এগুলো সব ক্রেডিটে আসলো। ডেবিটে উত্তোলনের টাকা, উত্তোলনের টাকা সবসময় 12 দিয়ে গুণ হবে, খেয়াল রাখবা। তারপরে এইভাবে লেখার পর লাস্টে জাস্ট উদ্বৃত্ত নির্ণয় করবা। তাহলে এই আলোচনা থেকে কোনো কোশ্চেন থাকলে বলো কারো। কোনো কোশ্চেন আছে কারো? স্যার মূলধনের সুদ 6% হয় না? মূলধনের সুদ প্রশ্নে যত পার্সেন্ট বলা থাকবে তত পার্সেন্টই ধরবা। যদি না ধরতে বলে তাহলে ধরবা না। ঋণের ব্যাপারে, ঋণের যদি সুদের হারে পার্সেন্টেজ না থাকে
তাহলে ঋণের সুদের হার হয় 6% হবে। ও উত্তোলনের পরিমাণ নির্ণয়ের সময় খেয়াল রাখবা যে যেভাবেই উত্তোলন করুক, প্রতি মাসের শুরুতে, শেষে, মাঝামাঝি যখনই উত্তোলন করুক, মাস কয়টা? মাস 12টা, যেহেতু অলওয়েজ উত্তোলন পরিমাণকে 12 দিয়ে গুণ করে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে হবে। উত্তোলনের শুধু ডেবিটে লিখে লাস্টে এখানে যে ব্যালেন্স হচ্ছে 54,233 টাকা, এটা খেয়াল রাখতে হবে যে এটা এই পরিমাণ টাকাই তার ব্যবসা থেকে মোট পাওনার পরিমাণ। এবার তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো বয়েস। কোনো ধরনের কোনো বিষয়ে কোনো কোশ্চেন আছে কারো? তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো খুব জরুরি, কারণ এমনও হতে পারে যে এর ভিত্তিতে তোমার অ্যাসাইনমেন্টের মার্কস, কুইজের মার্কসের ভিত্তিতে তোমাদের প্রমোশন দেওয়া হতে পারে। এটা খেয়াল রাখবা। এর জন্য নির্দিষ্ট সময়ে অ্যাসাইনমেন্ট দেওয়া খুবই জরুরি। স্যার বলো। স্যার আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি স্যার, পাইছেন স্যার? তুমি দিলে, এটা ধরো সায়েন্সের ব্যাপার, তোমার সেন্টের মধ্যে থাকবে, তবে তোমাকে স্যার আমাদের সেন্টের ভিতরে থাকবে, ঠিক আছে আমরা বুঝছি স্যার। যদি আমাদের ভুল হয় তাইলে অন্য জায়গায় তো মেল চলে যাবে। যদি কখনো তোমারটা না পাওয়া যায়, যদি তুমি ভুল অ্যাড্রেসে পাঠাও তাহলে ভুল জায়গায় যাবে। তুমি যদি মেল অ্যাড্রেস ঠিকভাবে লিখো তাহলে